তো বন্ধুরা আবারও পাল্টি খেলো বাংলাদেশ। এবারে বাংলাদেশ এমন বিপাকে পড়েছে যে একদিকে চীনের মতন দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিজের দেশে ডেকে নিয়ে গিয়ে যা অপমান করেছে তা কিন্তু বাংলাদেশ কোনোদিনই ভুলবে না, স্পেশালি শেখ হাসিনার সরকার। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের সরকারও এখানে পাল্টা বদলা নিতে শুরু করে দিয়েছে। আমেরিকার মিডিয়া ব্লুমবার্গের দাবি অনুযায়ী হালেই বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে যা স্টেটমেন্ট দিয়েছে তা সকলকে অবাক করে দিয়েছে। স্পেশালি চায়না তো এতে খুব একটা খুশি হবেন। রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দাবি করেছে যে $1 বিলিয়ন মার্কিন ডলারের যে তিস্তা নদীর ডেভেলপমেন্টের প্রজেক্ট তার জন্য তো চীন তৈরি আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাইছি ভারত এখানে এগিয়ে এসে এই প্রজেক্টকে চালু করুক যাতে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট তৈরি না হয়। আর এটা কিন্তু খুবই বোল্ড স্টেটমেন্ট, তাও আবার ওই দেশের সুপ্রিম লিডার প্রধানমন্ত্রীর তরফ থেকে। কিন্তু এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে আচমকায় বাংলাদেশ এইভাবে পাল্টে খেলো কেন? তো বন্ধুরা এর পেছনে একটা বিরাট বড় পলিটিক্যাল গেম রয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগেই শেখ হাসিনা চীনের ভিজিট করেছিলেন, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো ওই ভিজিট 4 দিনের ছিল, অথচ উনি মাঝপথেই মাত্র 2.5 দিনেই চীন থেকে ফিরে আসে। আর এর পেছনের কারণ হলো চীনের তরফ থেকে বাংলাদেশকে না কেবল বিট্রে করেছে, বরং তার সাথেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ওখানে ডেকে নিয়ে গিয়ে চরম অপমান করেছে, যা বাংলাদেশের মিডিয়া তো দেখাচ্ছে না। বাংলাদেশের অফিসিয়াল দাবি অনুযায়ী প্রধানমন্ত্রীর মেয়ে নাকি অসুস্থ ছিল, তাই ওনার দেখাশোনার জন্য এইভাবে মাঝপথে চীন থেকে চলে এসেছে, যেটা টু বি অনেস্ট অসম্ভব ব্যাপার কোনো দেশের প্রধানমন্ত্রীর একটা এত গুরুত্বপূর্ণ ভিজিটের ক্ষেত্রে। অন্যদিকে ইন্টারন্যাশনাল মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এখানে বেসিক্যালি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের ওপর এতটাই চটে গেছে যে বাধ্য হয়ে চীন থেকে এইভাবে সমস্ত প্রোটোকল ভেঙে দেশে ফিরে আসে। এবং স্বাভাবিকভাবে কিছু তো বলতে হবে, এই কারণেই এই ধরনের আজব রিজন দেওয়া হয়েছে যে ওনার মেয়ে অসুস্থ, তাই এটা করা হয়েছে। আর শুধু তাই নয়, এটা চীনের জন্য সবচেয়ে বড় সেটব্যাক হবে। ভারত বিরোধী এক ব্রিটিশ মিডিয়া দ্য ডিপ্লোম্যাটের কথা হয়তো আপনারা শুনে থাকবেন। এটা খুবই জনপ্রিয় মিডিয়া জিও পলিটিক্সের ক্ষেত্রে। ওরা কি রিপোর্টিং করছে যে বাংলাদেশের ভারত আর চীনের মধ্যে যে ব্যালেন্স করার নীতি ছিল সেটা নাকি পুরোপুরি ফেল হয়ে গেছে রিসেন্ট চায়না ভিজিটের পর। কেন ওখানে কি হয়, বাংলাদেশের সরকারের প্ল্যান ছিল চীন বাংলাদেশকে ফুল সাপোর্ট দেবে ইকোনমিকভাবে, যার আন্ডারে চীনের তরফ থেকে প্রায় $5 বিলিয়ন সফট লোন দেওয়ার কথা ছিল। আর এটা পুরোপুরি ফিক্স ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন আর চীন এটাকে হ্যান্ড ওভার করবে। কারণ এটা তো আপনারা জানবেনই যে কোনো দেশের প্রধানমন্ত্রীর ভিজিটের আগে ওখানে কি হবে সেটা শিডিউল করাই থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে বাংলাদেশের মিডিয়ার দাবি চীনের তরফ থেকে এই লোন বাংলাদেশকে দিতে অস্বীকার করে, আর শুধুমাত্র অ্যাসুরেন্স দিয়েছে যে ভবিষ্যতে দেখা যাবে। মানে জাস্ট ভাবুন যে কত বড় একটা হিউমিলিয়েশন ছিল। আর এখানেই শেষ না, ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এখানে 4 দিনের ভিজিটে একাধিক মিটিং হওয়ার কথা ছিল শি জিনপিংয়ের সাথে, কিন্তু শি জিনপিং লিটারেলি 10 থেকে 15 মিনিটের একটা ফটো সেশন করে চলে যায়। এবং যা মিটিং হয়েছে সেটা হয়েছে চায়নার বাকি টপ অফিসিয়ালদের সাথে। মানে এর থেকে বড় অপমান কোনো দেশের হয় না। পাকিস্তান হলে আলাদা বিষয়, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এর ইমিডিয়েটলি পর এই ভিজিট থামিয়ে নিজের দেশে ফিরে আসে। আর ফিরে এসেই কিন্তু উনি তিস্তা প্রজেক্ট নিয়ে এই ধরনের ডিরেক্ট আক্রমণ করেছেন চীনের বিরুদ্ধে। যদিও এমন নয় যে চীন এখানে কিছুই দেয়নি, ওরা $5 বিলিয়ন চেয়েছিল, তার জায়গায় চীনের তরফ থেকে $137 মিলিয়ন হাতে ধরিয়ে দিয়েছে, যা বাংলাদেশের কোনো কাজেই লাগবে না। কেন এই মুহূর্তে বাংলাদেশ একটা বড় ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। অলরেডি তো আপনারা জানবেন যে IMF-এর লোন চলছে বাংলাদেশের ওপর, যেখানে মোটামুটি $4.7 বিলিয়ন লোন অ্যাপ্রুভ হয়েছে। আর শুধু তাই নয়, ওদের ইকোনমিক অবস্থা কতটা খারাপ তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে বাংলাদেশের ইকোনমির যে ডেফিসিট সেটা কিন্তু $8 বিলিয়ন পেরিয়ে গেছে। মানে সোজা ভাষায় এটাকে আপনি এইভাবে দেখতে পারেন যে বাংলাদেশের যা ইনকাম তার তুলনায় মোটামুটি $8 বিলিয়ন বেশি খরচ হচ্ছে, ফলে এক্সট্রা টাকা কোথা থেকে আসবে? আর যেহেতু IMF-এর লোন চলছে তাই গোটা দেশে ইনফ্লেশন বাড়বে। IMF জোর করে অতিরিক্ত ট্যাক্স চাপাবে সাধারণ জনগণের ওপর এবং ওদের মর্জি অনুযায়ী বাংলাদেশের ইকোনমি চলবে, যার ডিরেক্ট ক্ষতি কিন্তু সাধারণ মানুষের ওপরেই হবে। আর এই কারণেই বাংলাদেশ চীনের থেকে অতিরিক্ত $5 বিলিয়ন চাইছিল, কিন্তু ওরা এই মুহূর্তে বাংলাদেশে এই টাকা ইনভেস্ট করতেই রাজি না। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় একটা প্রশ্ন তো আসবে যে ভাই চীনের এই অ্যাকশানে ফায়দা তো ভারতের হবে, তাহলে ওরা এই সমস্ত কেন করল? তো বন্ধুরা এর পেছনের মেন কারণ হলো চীনের ফেক ইকোনমি। ডি-ডলারাইজেশন শুরুর আগে আমেরিকা ডলার ছাপিয়েছে আর চীন থেকে সস্তা আমদানি করেছে।
আর্টিফিশিয়ালি ওদের ব্যাংকিং সিস্টেম তৈরি করেছে, এমনকি ওদের যে টোটাল রিয়েল এস্টেট সেটাও কিন্তু এই ডলারের প্রিন্টিংয়ের ফল। কিন্তু আমেরিকার ডলারাইজেশন শুরু হওয়ার পর এখন আমেরিকার পশ্চিমা দেশগুলোর পক্ষে হিউজ আমদানি করা অসম্ভব, তাই ওরা চীনের সাথে ডিকাপলিং করছে। অর্থাৎ সোজা ভাষায় বললে এবারে যে পশ্চিমা দেশগুলো তারা নিজস্ব ম্যানুফ্যাকচারিং সেক্টর চালু করবে এবং চীন থেকে আমদানি সম্পূর্ণ বন্ধের কাজ চলছে। এমন পরিস্থিতিতে ওদের যে ইকোনমি সেটা মেজরিটি চলতো তো এই এক্সপোর্টের ওপর, সেটা লাগাতার নিচের দিকে যাচ্ছে। কমিউনিস্ট পার্টি যে ফেক ডলার পাম্প করে রিয়েল এস্টেট তৈরি করেছিল সেটাও কোল্যাপস করছে, যার ফলস্বরূপ ওদের একের পর এক বড় বড় ব্যাংক লাগাতার দেউলিয়া হয়ে যাচ্ছে। এই রিপোর্টটা দেখুন, যার মতে অলরেডি চীনের ওপর এই ফেক ইকোনমি চালানোর চক্করে $23 ট্রিলিয়ন লোন তৈরি হয়েছে। আর শুধু তাই নয়, আজ থেকে মাত্র 3 দিন আগের রিপোর্টটাই দেখুন। ওয়াল স্ট্রিট জার্নাল, যারা গ্লোবাল ডিপ স্টেটের প্রোডাক্ট, ওরাও এটা কনফার্ম করেছে যে চীনের লোকাল গভর্নমেন্ট আর্টিফিশিয়াল গ্রোথ আর ডেভেলপমেন্ট দেখানোর জন্য $11 ট্রিলিয়ন লোন নিয়ে লাগাম ছাড়া বিল্ডিং, রোড, ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ এগুলো তৈরি করেছে, যার কিন্তু প্র্যাকটিক্যাল কোনো ইউজ নেই। ফলে স্বাভাবিকভাবে এই হিউজ লোন তো তখনই শোধ হবে যখন এই 11 ট্রিলিয়নের ফেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তার থেকে কোনো ইনকাম জেনারেট হবে, যা তো কোনো দিন সম্ভব নয়। যার ফলস্বরূপ ওদের ব্যাংকিং সিস্টেম কোল্যাপস করছে। আর চীনের গ্রোথ দেখুন, কন্টিনিউয়াসলি এই গ্রোথ নিচের দিকে যাচ্ছে, যেটা আজ থেকে 4-5 বছর আগেও বলা হচ্ছিল যে চীন নাকি আমেরিকাকে পেরিয়ে বিশ্বের সবচেয়ে বড় ইকোনমি হবে। যার জন্য এখন তড়িঘড়ি চীনের যে কমিউনিস্ট পার্টি তার একটা এমার্জেন্সি মিটিং শুরু করেছে যে কিভাবে ওদের ইকোনমিকে সামাল দেওয়া যায়। আর বন্ধুরা, এর থেকে বাঁচার একটাই রাস্তা, সেই পুরনো টেম্পল ইকোনমিতে ফিরে যাওয়া, যেটা কয়েক হাজার বছর ধরে চীন আর ভারতে ছিল, যার ফলস্বরূপ এই দুই দেশ এত বেশি ধনী ছিল। যাই হোক, এটা আলাদা বিষয়, অন্য একদিন কথা বলা যায়। কিন্তু বন্ধুরা, এবার যদি আমরা জিওপলিটিক্সের কনটেক্সটে দেখি, তাহলে এর ফলে চীনের ইকোনমিক ক্রাইসিসের চক্করে ওরা যে একটা ব্ল্যাঙ্ক চেক দিত বিভিন্ন দেশকে এবং লোন দেওয়ার পর ওই দেশকে ডেট ট্র্যাপে ফাঁসিয়ে দিত, তার দিন এখন শেষ। এত বেশি লোন দিয়েছে চীনের সরকার, যা রিকভার করা যাচ্ছে না, এবং নতুন করে চীন ভারতকে কাউন্টার করার জন্য এই ধরনের পাগলের মতো লোন দেওয়ার মতন অবস্থায় নেই। ফলে এখানে পুরো খেলা ঘুরে গেছে। একটু খেয়াল করুন, ঘন ঘন ভারত আর চীনের মধ্যে মিটিং হচ্ছে, সীমা বিবাদ মেটানোর জন্য চীনের সরকার রাজি হয়ে গেছে, যার ওপর তো চীনের বিদেশমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছে যাতে ভারতের মার্কেট না হাতছাড়া হয়ে যায়। আর ওরা এমন অবস্থায় বাংলাদেশের ওপর আরও একটা বড় জুয়া খেলবে না, কারণ ওরাও জানে বাংলাদেশ ম্যাক্সিমাম কী সাপোর্ট দেবে চীনকে, কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। ওরা কি চীনকে নিজেদের মিলিটারি বেস দেবে? কোনো দিন না। বাংলাদেশের কথা বললে বাংলাদেশ এখন পুরোপুরি ভারতের সাথে অ্যালাইন হতে চলেছে। চীনে ভিজিটের আগে শেখ হাসিনা ভারতে ছুটে আসে, যেটা রেয়ার ঘটনা যে 1 মাসে 2 বার কোনো প্রধানমন্ত্রী এইভাবে ভিজিট করে। আর ওখানে কি হয়, বাংলাদেশ নিজের ইকোনমি পুরোপুরি ভারতের সাথে অ্যালাইন করেছে এবং বলতে পারেন যে বাংলাদেশ ভারতের এক নতুন ব্রিটেন হবে। অর্থাৎ ওদের বিদেশ নীতি অনেকটাই ভারত দ্বারা ইনফ্লুয়েন্স হবে, এর ফলে ওদের ইকোনমি স্ট্রং হবে। আর ঠিক এই কারণেই ভারত বাংলাদেশের ক্রস বর্ডার রেল নেটওয়ার্ক শুরু হয়। ওদের তিস্তা নদীর প্রজেক্ট ভারত পাবে, মোংলা পোর্টের ডিল ভারত পাচ্ছে, ক্রস বর্ডার গ্যাস পাইপলাইন তৈরি হয়ে গেছে, ইলেকট্রিসিটির জন্য নেপাল, ভারত আর বাংলাদেশের করিডোর রেডি। আর বাংলাদেশের যে সিকিউরিটি থ্রেট যেটা মিয়ানমার, আমেরিকা থেকে রয়েছে, সেটাও কিন্তু ভারতই কাউন্টার করছে। এমনকি খেয়াল করুন, কয়েকদিন আগেই তো আমি আপডেট দিয়েছিলাম যে বাংলাদেশের মিলিটারি চীনের হাতিয়ার কিনে ফেসে গেছে, এখন ওরা ভারতের দিকে শিফট করছে, যার আন্ডারে অলরেডি $500 মিলিয়ন আন্ডারে যে লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছিল তার সমস্ত ডিল শুরু হয়ে গেছে। এবং আপনারা দেখতে থাকুন, আগামী 2 থেকে 4 বছরের মধ্যে একটা বড় শিফট আসবে বাংলাদেশের মিলিটারিতে। ফলে এখানে ডলারাইজেশনের ইম্প্যাক্ট সব কিছুর ওপর পড়েছে। বাংলাদেশও বুঝে গেছে ওদের ভারতীয় ইনফ্লুয়েন্সের আন্ডারেই আসতে হবে। আর ভারত এখানে কিন্তু কোনো দেশে এন্ট্রি দেবে না, কারণ এটা আমাদের সিকিউরিটির প্রশ্ন। ফলে বন্ধুরা, এখানে দারুণ ইন্টারেস্টিং হয়ে গেছে মাল্টিপোলার বিশ্বের এই নতুন পলিটিক্স। এখন দেখা যাক যে এরপর আর কি হয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।